আলোচনা করতে চাই তাওহিদ হৃদয় নিয়ে। এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রপার 11 যেটা হবে, যেই 11 জন ক্রিকেটারকে নিয়েই বাংলাদেশ দল স্পেশালি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পরিকল্পনা করবে। প্রথম ম্যাচটা যেহেতু তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে, সেই ম্যাচে এবং পরের দুই ম্যাচে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় নেদারল্যান্ড সিরিজের পরে যে একাদশটা কাজ করবে এবং সেই দলটায় তাওহিদ হৃদয়ের সত্যিকার অর্থে জায়গা আছে কিনা তা নিয়ে আমার এই মুহূর্তের বিশ্লেষণ। তাওহিদ হৃদয় যখন আলোচিত হলেন সেই সময়টায় বিপিএল চলছিল, বিপিএল এর 10ম আসর, এবং সেই আসরে তাওহিদ হৃদয় ফাটিয়ে খেললেন। তাওহিদ হৃদয় যখন ভালো খেললেন, তাকে নিয়ে উন্মাদনা তৈরি হলো, ন্যাশনাল টিমে ডাক পেলেন, এবং ওই সময়টায় ওই প্রেক্ষাপটে স্ট্রাইক রোটেট করে খেলা, সুপার হিট করা, ইনিংস বিল্ড আপ করা, ভালো স্ট্রাইক রেট মেনটেন করা, এই যে প্রপার কয়েকটা জায়গা রয়েছে একজন ক্রিকেটারের আধুনিক ক্রিকেটে নিজেকে সামঞ্জস্যপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, প্রত্যেকটায় তাওহিদ হৃদয় অ্যাজ আ ভেরি নিউ ক্রিকেটার হি ওয়াজ ডুইং ফ্যান্টাস্টিক। বাট সময় যত গেছে হৃদয়কে নিয়ে পারফরমেন্স এবং আচরণগত বিতর্ক বেড়েছে। মোহামেডানের হয়ে যেই ম্যাচে খেলতে নেমে একটা ঝামেলায় তিনি জড়ালেন এবং সেই ঝামেলাটা শেষ পর্যন্ত এমন একটা রূপ নিল যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানটায় আম্পায়ার্স কমিটি, যেখানটায় শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, তামিম ইকবাল সবাই জড়িয়ে গিয়েছিলেন। আমি হৃদয়ের পক্ষে বা বিপক্ষে বলছি না, বাট একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল। এবং সেটার আগে এবং পরে হৃদয়ের যে পারফরমেন্স জাতীয় দলের হয়ে, সেটা এতটাই খারাপ, এতটাই হৃদয় সুলভ না, এতটাই প্রশ্নবিদ্ধ যে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে থাকা এই ক্রিকেটার একাদশে প্রথম পর্বের 3 ম্যাচের একাদশে জায়গা পাবেন কি পাবেন না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্কোয়াডে তিনি কেন, সেই প্রশ্নটাও অনেকেই তোলা শুরু করেছেন ইতোমধ্যে। 2025কে যদি বিশ্লেষণ করি, এশিয়া কাপ নিয়ে আলোচনা করতে গেলে, হৃদয়কে নিয়ে আলোচনা করতে গেলে অন্তত গত 9 মাসে হৃদয় কি করেছেন সেই আলোচনাটা করা খুব বেশি গুরুত্বপূর্ণ। গত 9 মাসে হৃদয় খেলেছেন 12টা ইনিংস। এই ইনিংসের সংখ্যা বাড়তে পারতো, সবশেষ যে সিরিজটা শেষ হলো সেখানটা লাস্ট ইনিংস বাদ দিলে তার আগে 2 ইনিংসে তার ব্যাট করার সুযোগ হয় নাই। সবশেষ যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসে তিনি করেছেন 14 বলে 9 রান, 64 স্ট্রাইক রেটে। খেয়াল করে দেখুন, 14 বলে 9 রান। অনেকেই বলবেন যে সিচুয়েশনটা আসলে হৃদয়ের ফেভারে ছিল না, বৃষ্টি নেমেছিল, মোমেন্টাম শিফট হয়েছে, ফ্লাড লাইট জটিলতা ছিল। তাই এই প্রত্যেকটা জিনিস একইভাবে অ্যাপ্লিকেবল ছিল অন্য ক্রিকেটার নুরুল হাসান সোহান, যিনি 3 বছর পর ব্যাট ধরেছেন জাতীয় দলের হয়ে। একইভাবে অ্যাপ্লিকেবল ছিল তার পার্টনার জাকির আলী অনেক, দুজনের ক্ষেত্রেই। তারা দুজন যদি পারেন, ওই ইন্টারাপশনের পরে, বৃষ্টির পরে টি20 খেলা হচ্ছে, টেস্ট হচ্ছে না, যে 30 ওভার পরে গিয়ে তারা ব্যাট করতে নেমেছেন, 2-3 ওভারের ডিফারেন্স যখন হৃদয় ছিলেন আর যখন সোহানরা নেমেছেন, তারা যদি পারেন, তাওহিদ হৃদয় প্রায় 2.5 ওভার, টি20তে 2.5 ওভার মানে অনেক বড় সময়, মোর দ্যান 10% অফ দ্য ম্যাচেস আপনার ব্যাটিং ইনিংসের আপনি ক্রিজে থাকলেন, আপনি 64 স্ট্রাইক রেটে 9 রানের বেশি করতে পারলেন না। প্রশ্নটা তখন অনেক বেশি বেড়ে যায়। আমরা খেয়াল করি যে সবশেষ 3 ম্যাচের একটা ব্যাট করার সুযোগ পেয়েছেন, তার আগে যে তিনি ইনিংসে খেলেছিলেন পাকিস্তানের এগেইনস্টে আপনারা সবাই জানেন, এবং সেই ইনিংসে তাওহিদ হৃদয় খেলেছিলেন 3 বল, করেছিলেন তিনি 0 রান, 0তে বিদায় নিয়েছেন। ওভারঅল ডিসকাশন যদি করি, ওই যে 2025 সালের 12টা ইনিংসের কথা আমি বলছি, এই 12 ইনিংসের 6 বার, 12 ইনিংসের মধ্যে 6 বার আমার কাছে যে তথ্য রয়েছে তিনি বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। You are playing T20 cricket, you are focusing on the Asia Cup, you are focusing on the upcoming T20 World Cup in India. সবশেষ যে আপনি 12টা ইনিংস খেলেছেন, সেই 12টা ইনিংসের মধ্যে আপনি 6 বার বিলো 100 স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন। ভয়াবহ তথ্য। এই 12টা ইনিংসের মধ্যে, মানে 2025 এর আলোচনা আমি করছি, বিলো 100 মানে 100 নিচে তিনি আউট হয়ে গেছেন, অথবা 100 নিচে স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। 100 এর উপরের স্ট্রাইক রেট গুলো আপনি দেখেন, 108, 124 এরকম টাইপের, মানে 108, 10, 24। সবশেষ যেই ম্যাচটাই খেললেন 64 স্ট্রাইক রেটে, তার আগের যে ম্যাচ, সেই ম্যাচে তিনি 0তে আউট হয়ে গেছেন, মানে স্ট্রাইক রেট 0। তার আগে ওই পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশ, মানে হোমে কিন্তু খেলছেন আপনি, আপনার কন্ডিশনে তিনি খেলছেন। তার আগের যে ম্যাচ, সেখানটায় তিনি করেছেন 37 বলে 36 রান, সেটাতেও স্ট্রাইক রেট হচ্ছে 97। তার আগে মানে লেটেস্ট 4th যে ইনিংসটা তিনি খেলেছেন বা ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, সেখানটায় করেছেন 25 বলে 27 রান, 108 স্ট্রাইক রেট। তার আগের যে ইনিংসটা খেলেছেন সেখানটায় 25 বলে 31, 124 স্ট্রাইক রেট। এই গত আমরা যদি দেখি গত 5টা ইনিংসের মধ্যে এইটাই হচ্ছে তার হাইয়েস্ট। এবং তার আগে 12 ইনিংসের মধ্যে সবশেষ 6ষ্ঠ ইনিংস যেটা, সেটাতে তিনি করেছেন 13 বলে 10 রান, 76 স্ট্রাইক রেট। সবশেষ 6টা ইনিংসে তার স্ট্রাইক রেট হচ্ছে 76, 124, 108, 97, 0, 64। উল্টা করে বললে 0, 64,
97, 108, 124 এবং 76। 6 ইনিংসের মধ্যে তাওহিদ হৃদয় 4 বারই বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অথবা আউট হয়েছেন। বাকি যে দুটো ইনিংস তার একটা 124, 108। এবং এরকম ফর্মের একজন ক্রিকেটারকে এই যে 6টা ইনিংস তিনি কিন্তু 3টা ডিফারেন্ট প্রতিপক্ষের এগেইনস্টে খেলেছেন, 3টা ডিফারেন্ট সিরিজে খেলেছেন। এরকম একজন ক্রিকেটারকে আপনি আপনার দলে আপনার 11 স্পেশালি হোয়েনেভার ইউ আর টার্গেটিং এশিয়া কাপে আপনি ভালো করবেন, পরের রাউন্ডে অন্তত যাবেন, আপনি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবেন, 11-এ কি রাখবেন? তার পরিবর্তে কে আপনি কাউকে বাদ দেবেন বা বাদ দিবেন না, এটা ডিপেন্ড করে আপনার অপশনস গুলো কে কে। তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে এই অপশনস হিসেবে যারা টুকটাক আলোচনায় রয়েছে তারাও কিন্তু বেটার রাইট নাও অ্যাকর্ডিং টু দ্য ফর্ম। সাইফ হাসানের কথা আপনি খেয়াল করে দেখবেন। সাইফ হাসান তিনি যখন ব্যাট করার সুযোগ পেলেন প্রথম টি20তে নেদারল্যান্ডসের এগেইনস্টে, তিনিও 2 বছর পর জাতীয় দলে কামব্যাক করেছেন। বল হাতে পেয়েছেন 2 উইকেট, ব্যাট হাতে 19 বলে 36 রানের একটা ইনিংস খেলেছেন, 190 এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বলতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি অনেক ঝড়ো ইনিংস খেলেছেন, দুর্বল প্রতিপক্ষ, বাট ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড তিনি কিন্তু এমন একটা সিচুয়েশনে খেলতে নেমেছেন যে তিনি খারাপ করলেই বাদ পড়ে যাবেন। তাকে সুযোগ দেওয়া হয়েছে, তুমি এখানে ডু অর ডাই, তোমাকে ভালো করতে হবে, এইরকম ইমেন্স প্রেসার নিয়ে যখন ক্রিকেটার খেলতে নামে এবং ওই ক্রিকেটারের সামনে এই অপশনটাও থাকে যে আমি টুকটুক করে খেললেও বাংলাদেশ জিতে যাবে, কারণ বাংলাদেশ 136 চেস করছিল, বাংলাদেশের অবস্থানটা খুব ভালো ছিল ওই মুহূর্তে, রাইট? তখন যখন এই প্রেসারটাকে আপনি ওয়েলকাম করেন উইথ ইউর হিটিং অ্যাবিলিটি এবং আপনি 190 স্ট্রাইক রেটে ব্যাট করেন 2 বছর পর জাতীয় দলে ঢোকার পর, আপনার ইন্টেন্ট কিন্তু তাওহিদ হৃদয়ের থেকে বেটার, অ্যাগ্রেসিভ, প্রোঅ্যাক্টিভ, সব দিক থেকে বিবেচিত হবে। আবার আপনি বল ঘোরাতেও পারেন। এই যে অপশন নিয়ে আমরা আলোচনা করছি যে কেন তাওহিদ হৃদয় 11-এর জায়গাটা অনেকটাই এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে নাও জায়গা পেতে পারেন। নুরুল হাসান সোহান, দ্য সেম ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস, নুরুল হাসান সোহান ইজ এ কিপার ব্যাটার, রাইট? আপনি কেন জাকির আলী অনিক এবং লিটন কুমার দাসকে একসাথে 11-এ রাখেন? দুইজনই তো কিপার ব্যাটার। ডেফিনেটলি লিটন ফার বেটার কিপার দেন জাকির আলী অনিক, নো ডাউট, এটা অনিকও মাইন্ড করবে না। বিষয় যেটা সেটা হচ্ছে যে তারা দুজনই ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারেন। আপনার নুরুল হাসান সোহান যদি 3 বছর পরে ব্যাট ধরে 11 বলে 22 রান, এই সিচুয়েশনটা আমি এভাবে বলবো যে দেখুন তার আগে যারা ব্যাট করছিল ওই বৃষ্টি বিঘ্নিত সময়ে, সময়টা তো একই রকম সময়, শামীম পাটোয়ারি 19 বলে 21 করেছে, তাওহিদ হৃদয় 14 বলে 9 করেছে, তারা তো রান করতে পারে নাই। তাদেরটাকে যদি আপনি জাস্টিফাইড মনে করেন যে বৃষ্টির কারণে এরা রান করতে পারেনি, নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তো আপনাকে আপনার লজিকটাকে একইভাবে অ্যাপ্লাই করতে হবে যে নুরুল হাসান সোহান যে 11টা বল খেলে 22 রান করেছে, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 2 ছক্কা মেরেছে, তার ক্ষেত্রে তো কন্ডিশনটা ওই ডিফিকাল্টি ছিল। ডিফিকাল্ট কন্ডিশনে যখন স্পিন হচ্ছিল, তখন বল ঘুরছিল, তখন অন্যরা ফেল করছিল, সোহান স্কোর রানস। সো সব দিক থেকেই তাওহিদ হৃদয়ের জন্য আমার কাছে মনে হয় যে অপশনসটা বি দ্য পার্ট অফ দ্য 11 ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য আপকামিং এশিয়া কাপ। হৃদয় অনেক ভালো ক্রিকেটার, গ্রেট ক্রিকেটার, গুড ক্রিকেটার, হি হ্যাজ আ ভেরি গুড পটেনশিয়ালিটি, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আপনি 2025 সালে বাজেভাবে ফ্লপ। আপনি একটা 50 করতে পারেন নাই, 6টা ইনিংসে আপনি 100 নিচের স্ট্রাইক রেটে আউট হয়েছেন বা ব্যাট করেছেন, 4টা ইনিংসে আপনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, 2টা জিরো মেরেছেন। একই সময়ে যে ক্রিকেটাররা বাইরে ছিল তারা এসেই ক্লিক করেছে, পারফর্ম করেছে, দলের এবং দলের বাইরের দর্শকদের কনসেন্ট্রেশনটাও ঠিকই তাদের দিকে নিয়েছে। টেক গ্রেট কেয়ার।